সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় প্যানভিশন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় শিশুদের চোখের যত্ন। আমরা গত পর্বেও এ বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শিশুদের স্কুল গোয়িং বাচ্চাদের চোখের যত্ন সম্পর্কে আলোচনা করব এবং আজকে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার A.K.M. অলিউল্লাহ স্যার। ধন্যবাদ স্যার, প্যানভিশন টিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, চোখ আমাদের অত্যন্ত মূল্যবান একটি অংশ, আর শিশুদের চোখের যত্নের ব্যাপারে যত্নশীল হতে হবে অভিভাবকদের। গত পর্বে আমরা সদ্যজাত বাচ্চাদের চোখের সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম এবং সে বিষয়ে অভিভাবকদের কী করণীয় সেটি আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব স্কুল গোয়িং বাচ্চাদের কি কি চোখের সমস্যা হতে পারে এবং এখান থেকে প্রতিকারের উপায় আমাদের কি করণীয় সে বিষয়ে। স্যারকে শুরুতেই অনুরোধ করব, স্যার, বাচ্চারা যখন স্কুলে যেতে থাকে তখন এই বাচ্চাদের চোখের কি কি সমস্যাগুলো মূলত হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমি প্যানভিশন টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠান শোনার জন্য। দেখুন, যখন বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করে তখন যে বয়সটা থাকে এই বয়সটা চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি, আপনারা হয়তো জেনে থাকবেন বা জানা নাও থাকতে পারে, বাচ্চারা জন্মগ্রহণের সময়ই পুরো দৃষ্টিশক্তিটা নিয়ে জন্মগ্রহণ করে না। জি, জন্মের পর প্রথম 4 বছর বয়স খুবই গুরুত্বপূর্ণ। এই 4 বছর বয়সের মধ্যে তার দৃষ্টিশক্তিটা আস্তে আস্তে পরিপূর্ণতা লাভ করে। তারপরে 4 থেকে 6 বছর বয়সেও সেটা একটু পূর্ণতা লাভ করে। এই সময়টুকুর মধ্যে যদি দৃষ্টির কোনো কারণে কোনো বিঘ্ন ঘটে আর এটার কারণে যদি বাচ্চারা দেখতে না পায়, তাহলে এটার একটা প্রভাব তার সারা জীবনেই থেকে যায়। এই জন্য এই বয়সটা চোখের যত্নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এমন কিছু রোগ আমরা এই সময়ে আমরা লক্ষ্য করে থাকি, যেই রোগগুলোর এই সময়ের মধ্যে যদি চিকিৎসা করা যায় তাহলে দেখা যায় যে সে সারা জীবনের অনেক কষ্ট থেকে সে মুক্তি পেতে পারে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ্য সেটা হলো দৃষ্টি স্বল্পতা। বাচ্চারা, প্রত্যেকটা অভিভাবকের খেয়াল করা উচিত যে টেলিভিশন দেখতে গিয়ে বাচ্চাটা একটু টেলিভিশনের কাছে চলে যায় কিনা, কিংবা আপনি যতটুকু দূরত্বে থেকে একটা দেওয়ালের একটা ছবি আপনি দেখতে পাচ্ছেন, আপনার বাচ্চা সেই ছবিটা দেখার জন্য একটু কাছে চলে যাচ্ছে কিনা। যদি এরকম কিছু সমস্যা দেখা যায় তাহলে প্রতিটি অভিভাবকের একটা অত্যন্ত অপরিহার্য দায়িত্ব হয়ে পড়বে তাকে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে চোখটা পরীক্ষা করানো যে তার দৃষ্টির কোনো ধরনের স্বল্পতা আছে কিনা। দ্বিতীয় আরেকটা সমস্যা যেটা বাচ্চাদের এই বয়সে বিশেষভাবে লক্ষ্য করা যায় সেটা হলো টেরা চোখ। জি, দেখা যাচ্ছে যে তার দুটো চোখ একই সমান্তরালে তাকাচ্ছে না। কোনো একটা দিকে তাকানোর সময় যদি দেখা যায় যে বাচ্চার একটা চোখ তার সামনের দিকে আছে, আরেকটা চোখ অন্য কোনো দিকে তাকিয়ে আছে, এরকমও যদি হয় তাহলে এইটাও এই সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন না হলে সারা জীবন এটার জন্য অনেক সমস্যা ফেস করা লাগতে পারে। আরেকটা সমস্যা এই বাচ্চাদের বয়সে যেটা খুব প্রায়শই দেখা যায় সেটা হলো চোখ লাল হওয়া, চুলকানো, পানি পড়া। জি, এটা হলো বাচ্চাদের এক ধরনের অ্যালার্জি। এটাকে আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় VKC, ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিস। অনেক বাচ্চাদেরই এই ছোটবেলায় এই সমস্যাটা দেখা দেয় এবং এই সময়ে এটার যথাযথ চিকিৎসা না করলে এটার কারণে বাচ্চাদের সারা জীবন অনেক জটিলতায় ভুগতে হতে পারে। আসলে এই ধরনের আরও বেশ কিছু সমস্যা আছে যেই সমস্যাগুলো বাচ্চাদের হয়ে থাকে
ছোট বয়সে, তো সবগুলো তো আলোচনা করে শেষ করা যাবে না। আমার মনে হয় এই যে 3-4টা কারণ বা সমস্যা বললাম, এই সমস্যাগুলোর ব্যাপারে যদি অভিভাবকরা একটু যত্নবান হন, তাহলে হয়তো এর মাধ্যমে বাচ্চারা উপকৃত হবেন, অভিভাবকরা উপকৃত হবেন, এবং এই জাতীয় এই বাচ্চাদের কাছ থেকে ভালো কিছু অবদান আশা করতে পারি। স্যার, এখানে একটা বিষয় আপনি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে চোখের সমস্যা হচ্ছে দৃষ্টিকেন্দ্রিক, বাচ্চাটা ভালো মতো দেখতে পাচ্ছে না বা পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছে না। আর আরেকটি হচ্ছে যে দুই চোখের যেটা মানে সমান্তরালে, মানে যেটাকে আমরা স্কুইন্ট বলি বা চোখ দুটো টেরা চোখ বলি, এটা অনেকভাবে এই বাচ্চারা বা এরা যখন বড় হয় তারা একটা সামাজিকভাবে তারা একটু নিজেরাও হেয় প্রতিপন্ন অনেক সময় নিজেরা ফিল করে। তো এটাও কিন্তু অনেক সময় অভিভাবকদের জন্য অনেক সময় একটা চিন্তার কারণ হয় বা ব্যক্তির জন্যও চিন্তার কারণ হয়ে থাকে। এই বিষয়ে যদি শুরুতে একটু আলোচনা করি যে স্কুইন্ট যাদের থাকে, এটা কি স্যার চিকিৎসা করলে পরিপূর্ণভাবে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে কিনা বা থাকলে কতটুকু? আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন টেরা চোখ বা স্কুইন্ট সম্পর্কে। দেখুন, বাচ্চাদের স্কুইন্ট বা টেরা চোখ বেশ কিছু কারণে হতে পারে। এর মধ্যে কিছু কারণ হলো তার জন্মগত। জন্মগতভাবে তার চোখের কোনো রোগ থাকতে পারে, যে রোগের কারণে তার টেরা চোখ। এর মধ্যে অন্যতম একটা রোগ হলো চোখের মাসল ইমব্যালেন্স। চোখ আসলে এমন একটা অর্গান যেটার চারপাশে এই কিছু শিকলের মতো বা দড়ির মতো কিছু জিনিস আছে, যেগুলো চোখটাকে একবার এদিকে টেনে নিয়ে যায়, আরেকবার এদিকে টেনে নিয়ে যায়, উপরে উঠায়, আবার নিচের দিকে নামায়। এই যে মাসলগুলো চোখটাকে নাড়াচাড়া করাচ্ছে, এই মাসলগুলোর কোনোটার শক্তি তুলনামূলকভাবে কম, কোনোটার একটু বেশি। এই ধরনের অসামঞ্জস্য যদি থাকে জন্মগতভাবে, তাহলে এটার কারণেও চোখ টেরা হতে পারে। তো এই ধরনের কোনো জন্মগত মাসল ইমব্যালেন্সের কারণে যদি চোখ টেরা হয়ে থাকে, তাহলে সেটাকে অপারেশন করে চোখটাকে সোজা করতে হবে। এটা নর্মাল চিকিৎসার মাধ্যমে সোজা করা সম্ভব নয়। এই অপারেশনের মাধ্যমে করলে এটা পরবর্তী সময়ে তো মানে স্বাভাবিক চোখের মতো আকারে নিয়ে আসা সম্ভব। হ্যাঁ, আপনার এই ধরনের টেরা চোখ যদি সময় মতো অপারেশন করা হয়, তাহলে চোখ একেবারেই সোজা হয়ে যায়। এটা যে কখনো টেরা ছিল এটার আর বোঝার কোনো উপায় থাকে না। তবে শর্ত থাকে, সেটা হলো যেই চোখটা টেরা, সেই চোখটা যদি তার দৃষ্টিশক্তির ক্ষেত্রে কোনো সমস্যা না থাকে। এমন যদি হয় যে কোনো একটা চোখ সে মোটেই দেখে না কোনো কারণে, এবং সেই যে দেখে না এটাকে ঠিক করাও সম্ভব হচ্ছে না, এটার সাথে যদি টেরার সম্পর্ক থাকে, তাহলে এটাকে কিন্তু সোজা করলেও আবার টেরা হয়ে যায়। স্যার, এই বিষয়ে আমরা আরও আলোচনা করব। আমাদের সময় হয়েছে ছোট্ট একটি ব্রেকের। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম শিশুদের চোখের যত্ন। এ বিষয়ে আরও মূল্যবান আলোচনা হবে। সময় হলো ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরে এলাম। আমাদের আলোচনায় ছিলাম শিশুদের চোখের যত্ন। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এ.কে. আলিউল্লাহ স্যার। স্যার, আমরা বিরতির আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে স্কুইন্ট বা টেরা চোখ যেটাকে বলা হয়। সেখানে আপনি বলেছেন যে এটাকে যদি মাসেল ইমব্যালেন্সের কারণে যদি এটা হয়, সেক্ষেত্রে এটা অপারেশন করে অনেকাংশেই বা পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব। তো স্যার, এই স্কুইন্ট নিয়ে বা এর আর অন্য কোনো বিষয়ে আলোচনা করার মতো যদি থাকতো, আপনি যদি আমাদের বলতেন, তাহলে আমাদের দর্শকদের জন্য উপকৃত হতো। ধন্যবাদ আপনাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবার জানা দরকার, সেটা হলো যে জন্মগত মাসল ইমব্যালেন্স ছাড়াও চোখের দৃষ্টির স্বল্পতার সাথেও সংশ্লিষ্ট কিছু টেরা চোখ অনেক সময় থাকে। তো এইটা আমরা পরীক্ষা করলে বুঝতে পারি। বিশেষ করে এখন চোখের চিকিৎসা অনেক উন্নত হয়েছে, আমরা অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারি। আমরা পরীক্ষা করে যদি দেখি
যে তার এই টেরা চোখের সাথে তার দৃষ্টি স্বল্পতার একটা সম্পর্ক আছে, তাহলে এইটার যদি প্রপারলি তার দৃষ্টিটা ইমপ্রুভ করা, একটু উন্নত করার জন্য যা করা দরকার সেই ধরনের আমরা ব্যবস্থা যদি নিতে পারি, তাহলে শুধু এই হয়তো একটা চশমা ব্যবহার করা বা কোনো একটা চোখ বন্ধ রেখে আরেকটা চোখকে অ্যাক্টিভ করা, এই ধরনের কিছু প্রক্রিয়া আছে যেই প্রক্রিয়া অবলম্বন করার কারণে চোখ সোজা হয়ে যেতে পারে কোনো অপারেশন ছাড়াই। কিন্তু শর্ত হলো যে সময় মতো সেই ব্যবস্থাটা নিতে হবে। যদি সেই সময়টা, বিশেষ করে এই ধরনের কাজগুলো 4 থেকে 6 বছর বয়সের মধ্যে যদি করা হয়, তাহলে এটা একটা ট্রিমেন্ডাস রেজাল্ট পাওয়া যায়। কিন্তু এর চেয়ে বেশি দেরি হয়ে গেলে তখন আর সেই রকম রেজাল্ট পাওয়া যায় না। স্যার, যেহেতু আমাদের চক্ষু বিজ্ঞানের এখন অনেক উৎকর্ষ সাধন হয়েছে, সেক্ষেত্রে এই স্কুইন্ট চোখের যেহেতু এখন সুন্দর চিকিৎসা পদ্ধতিও চলে এসেছে, আমরা বিশ্বাস করি আমাদের অভিভাবকরা আপনার এই মূল্যবান আলোচনার মাধ্যমে তারা উপকৃত হবেন। স্কুইন্ট সংক্রান্ত যে সমস্যাগুলো, এগুলো থেকে তারা পরিত্রাণের জন্য অবশ্যই যথোপযুক্ত সময়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। স্যার, আপনি আরেকটি বিষয় বলেছিলেন যে স্কুল গোয়িং বাচ্চাদের আরও কিছু প্রবলেম হয়, সেগুলোর মধ্যে চোখে কখনো পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, বা এই যে সমস্যাগুলো আছে, যখন স্কুলে একটা বাচ্চা যাচ্ছে আসছে, বা এই সময়ে যখন কোনো একটি বাচ্চার সমস্যা দেখা দেয়, কিংবা অনেক সময় কোনো বাচ্চা, আপনি যে শুরুতেই বললেন যে একটু কম দেখতে পাচ্ছে, বা এই যে বিষয়গুলো আছে, এইগুলো সময় আসলে অভিভাবকদের কি করণীয়? জি, এখানে দুটো বিষয়ে আপনি বলেছেন। একটা হলো চোখের পানি পড়া এবং চুলকানোর সাথে, লাল হওয়ার সাথে সংশ্লিষ্ট, আরেকটা হলো দৃষ্টি স্বল্পতার সাথে সংশ্লিষ্ট। তো অনেক সময় আবার একটা আরেকটার সাথে সম্পর্কিতও থাকে। কারো কারো দেখা যায় যে দৃষ্টি স্বল্পতার কারণে পানি পড়ছে, আবার কারো কারো অ্যালার্জিক কারণে পানি পড়ছে। তো যদি বাচ্চাদের এই ধরনের অ্যালার্জি থাকে, যেটা সাধারণত সিজনাল অ্যালার্জি হয়, শীতের শুরুর দিকে, শীতের শেষের দিকে সাধারণত দেখা যায় যে ধুলো বালি ময়লার সাথে বাচ্চাদের অ্যালার্জি হয়, ঠান্ডা গরমের ভেরিয়েশনের কারণে অ্যালার্জি হয়, অনেক সময় যে পাখির পালক, বিড়ালের যে লোম, এই ধরনের এইগুলো নিয়ে যারা খেলাধুলা করে, এইগুলোর থেকেও অনেক সময় পলেন, এয়ার পলেন চোখে গিয়ে অ্যালার্জি হয়, ফুলের পাপড়ি, এগুলোর থেকেও চোখের ভিতরে কিছু যায়, সেগুলোর কারণেও অ্যালার্জি হয়। তো এই ধরনের অ্যালার্জির সমস্যা যাদের থাকে, তাদেরকে দেরি না করে চিকিৎসকের কাছে নিয়ে প্রপার চিকিৎসকের কাছে চিকিৎসা করানো উচিত। আজকাল অনেক সময় হাতুড়ে ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা করিয়ে এইসব অ্যালার্জির চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় স্টেরয়েড এমন ভাবে, অপরিকল্পিতভাবে বা অপরিণামদর্শীভাবে ব্যবহারের কারণে দেখা যায় বাচ্চাদের চোখের আবার চিকিৎসা করতে গিয়ে আরও বড় সমস্যার কারণ হয়ে যায়। এই জন্য অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে এই ধরনের অ্যালার্জির প্রবণতা যাদের আছে, তাদের চিকিৎসা না করালে এই অ্যালার্জির কারণে সমস্যা হইতে পারে। আবার ভুল জায়গায় গিয়ে চিকিৎসা করার কারণেও এই অ্যালার্জি চিকিৎসা করতে গিয়ে অন্য জটিলতার সমস্যা কারণ হয়ে যেতে পারে। আরেকটা বিষয় যেটা আপনি বলেছিলেন, সেটা হলো দৃষ্টি স্বল্পতা। এই বিষয়টাও অনেক গুরুত্বপূর্ণ এই কারণে যে যদি কারো দৃষ্টি স্বল্পতা থাকে, আমি আপনাকে আগে বলেছিলাম যে দৃষ্টিটা তৈরি হয় এই 4 বছর বয়স পর্যন্ত, এবং এটা পরিপূর্ণতা লাভ করে এই 4 থেকে 6, ম্যাক্সিমাম 8 বছর বয়স পর্যন্ত। যদি কোনো বাচ্চার দৃষ্টি স্বল্পতা থাকে আর এই বয়সের মধ্যে যদি সেই দৃষ্টি স্বল্পতাটা চিকিৎসা করা না হয়, তাহলে একটা রোগ ডেভেলপ করে, সেটাকে বলে অ্যাম্বলায়োপিয়া। মানে এটা ওই তার স্থায়ীভাবে তার দৃষ্টি স্বল্পতাটা থেকে যায়। এই জন্য আমি শুরুতে বলেছিলাম প্রতিটা অভিভাবকের দায়িত্ব যে তার বাচ্চাদেরকে ফলো করা, সেই বাচ্চা কোনো কিছু দেখার জন্য অতিরিক্ত কাছে চলে যাচ্ছে কিনা। একজন স্বাভাবিক মানুষ যতটুকু দূর থেকে দেখতে পায়, বাচ্চা ততটুকু দূর থেকে দেখতে পাচ্ছে কিনা। যদি দেখা যায় যে না, বাচ্চাটা মনে হচ্ছে এতটুকু দূর থেকে দেখতে পাচ্ছে না, একটু কাছে চলে যাচ্ছে, বা টেলিভিশন দেখতে কাছে চলে যাচ্ছে, তখন বুঝতে হবে যে তার দৃষ্টি স্বল্পতা আছে। তখন অনতিবিলম্বে তাকে একজন ভালো চিকিৎসকের কাছে নিয়ে
তার এই দৃষ্টি স্বল্পতাটার কারণ নির্ণয় এবং তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া উচিত। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই বাচ্চাদের চোখের সমস্যা নিয়ে আসলে অভিভাবকদের চিন্তা নিজেদের থেকেও একটু বেশি। এ বিষয়ে আপনি অত্যন্ত মূল্যবান কিছু তথ্য দিয়েছেন। স্যার, সর্বশেষ অতি সংক্ষেপে একটি বিষয় জানতে চাইব। এটা অভিভাবকদেরও অভিযোগ, আর এটা সবারই একটি বিষয় যে বাচ্চাদের চোখের সমস্যার সঙ্গে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে মিডিয়ার সংস্কৃতি বা সব কিছুর উৎকর্ষের ফলে অনেক বাচ্চা আছে যে জন্মের পর থেকেই অনেক দীর্ঘক্ষণ ধরে টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকে বা মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকে। তো এইগুলোর কি তাদের ভিশনের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক আছে কিনা, স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী? দেখুন, আসলে চোখ এমন একটা সেন্সিটিভ একটা অর্গান যেটার একটা স্বাভাবিক বিকাশের প্রয়োজন আছে। শরীরের যেরকম স্বাভাবিক বিকাশ, চোখেরও এরকম একটু স্বাভাবিক বিকাশের প্রয়োজন আছে। শরীরের যেরকম একটু রিল্যাক্সেশনের প্রয়োজন, চোখেরও এরকম একটু রিল্যাক্সেশনের প্রয়োজন আছে। যদি দেখা যায় যে বাচ্চারা পড়াশোনা করার পরে যতটুকু সময় তার অবসর সময়, যেইটুকু খেলাধুলা করার প্রয়োজন, ওই সময়টুকু চোখটা একটু অবসর পাবে, সেই সময়টায় যদি মোবাইলে গেমস খেলা, ট্যাব বা ল্যাপটপের মধ্যে যদি সে ডুবে থাকে কিংবা টেলিভিশনে এবং একটানা যদি অনেকক্ষণ থাকে, তো এটা বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া। এটার কারণে চোখ লাল হতে পারে, এটার কারণে চোখ থেকে পানি আসার সমস্যা হতে পারে, এটার কারণে চোখের পানির স্বল্পতা দেখা দিতে পারে, এইটার কারণে তার চোখের পাওয়ারের সমস্যার দেখা দিতে পারে, অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে এটা থেকে। তো এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো, আসলে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের বিনোদন, এই টেলিভিশন বা এই ধরনের ল্যাপটপ বা মোবাইলের গেমস ছাড়া অন্য ধরনের একটু ঘরের বাহিরে গিয়ে একটু বিনোদনের ব্যবস্থা যদি অভিভাবকরা করেন, তাহলে এটা বাচ্চাদের যেরকম মানসিক বিকাশের জন্য সহায়ক হবে, একইভাবে তার চোখটাকে আরো বেশি সুরক্ষার একটা ব্যবস্থা হবে। অনেক মূল্যবান একটি পরামর্শ আপনি দিয়েছেন, যে সমস্যার মধ্যে হয়তোবা এখন বেশিরভাগ অভিভাবকরা এই সমস্যার মধ্যে ভুগছে। একটা বিষয় আমি শুধু একটু বলে নেই যদি সময় থাকে, সেটা হলো বাচ্চাদের, স্কুল গোয়িং বাচ্চাদের চোখের ইনজুরির ব্যাপারে গার্জিয়ানরা বাচ্চাদেরকে যেন সতর্ক করেন। আমাদের কাছে প্রায় এমন কিছু রোগী আসে, কলমের খোঁচা, একটা খাতার খোঁচা, একটা বইয়ের কোনার খোঁচা, এইগুলো দেখা যায় যে চোখের মারাত্মক ইনজুরির কারণ হয়ে যায়। স্যার, আপনাকে প্যানভিশন টিভির পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, প্যানভিশন টিভির কর্তৃপক্ষকেও ধন্যবাদ এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য এবং আমাকে ডাকার জন্য। সুপ্রিয় দর্শক, চোখ আমাদের কত মূল্যবান তা আর বলার অপেক্ষা রাখে না। আর তাই আপনার চোখ সম্পর্কে সচেতন হন, আপনার সন্তানের চোখ সম্পর্কে সচেতন হন। মনে রাখবেন, আপনার একটু অসচেতনতাই আপনার সন্তানের সারা জীবনের দৃষ্টিহীনতার কারণ হতে পারে। তাই স্বাস্থ্য আপনার, সচেতন হতে হবে আপনাকেই। মনে রাখবেন, প্যানভিশন টিভির এই আয়োজন আপনাদের জন্যেই। পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।